স্বাগতম সবাইকে। আমরা গত লেকচারের পরে আজকে শুরু করছি যে আমরা ক্রনিক পেনি মডেলটা গতদিন দেখেছি, তার আগে ব্লক থিওরামটা পড়েছি। তো অ্যাকচুয়ালি ব্লক থিওরামটাই পিরিয়ডিক পটেনশিয়ালের ক্ষেত্রে আমরা দেখলাম যে অনেক স্টাবলিশড এবং খুবই ফাংশনাল একটা থিওরাম। আর বিভিন্ন পার্সপেক্টিভে অনেকে এটাকে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। এটা এই টপিকটা হচ্ছে একটি ব্যান্ডে একটি ব্যান্ডে তরঙ্গ অপেক্ষকের সংখ্যা। বিষয়টা খেয়াল করো, আমাদের এই চ্যাপ্টারটাই হচ্ছে শক্তি ব্যান্ডের যে কনসেপ্ট সেটা। তাহলে একটি ব্যান্ডে তরঙ্গ অপেক্ষকের সংখ্যা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই যে একটি ব্যান্ড বলতে আমরা জানি একটা বিস্তৃতি, শক্তি স্তরগুলোর সমন্বিত একটা রেঞ্জ তৈরি করলে সেটা একটা ব্যান্ড। আবার শুরুটা কিভাবে করছি দেখো, অসীম দৈর্ঘ্যের একমাত্রিক ক্রিস্টালের বেলায় ব্যাপারটা নিতান্তই কাল্পনিক। কারণ ক্রিস্টাল যখন আমি বলবো তখন সেটা হচ্ছে একটা ত্রিমাত্রিক কনসেপ্ট মাথায় চলে আসে। ত্রিমাত্রিক ক্রিস্টাল ত্রিমাত্রিক একটা কনসেপ্ট। তারপর আমরা দ্বিমাত্রিক একটা সারফেস কল্পনা করি, যেটাকে আমরা লেয়ার বলি, লেটিস, লেয়ার অফ লেটিস অর অ্যাটমস। সেখান থেকে চলে আসছি একমাত্রিক। তার মানে একটা সরল রেখা বরাবর তুমি চিন্তা করতে পারো, কনসেপ্ট এরকম হতে পারে। কেমন? আসলে বিষয়টা কি আমি তোমাকে বলি। কারণ এই কল্পনাগুলো একটু কঠিন, কিন্তু আবার খুবই সহজ যদি আমরা কল্পনার শক্তিটাকে জাগ্রত করতে পারি, ফাংশনালি অ্যাক্টিভ করতে পারি, তাহলে খুব একটা জটিল না। তা আমি এই কারণেই তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি। তুমি যখন একটা ইউনিট সেল দেখাচ্ছ, ক্রিস্টাল স্ট্রাকচারে থার্ড ইয়ারে পড়ে এসছো, তখন তুমি কিভাবে দেখাচ্ছ? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তখন তুমি বলছো যে ফর এক্সাম্পল এটা হচ্ছে এ, তো এইটা বি, এটা সি। খুব ভালো করে মাথায় ঢোকাও জিনিসটা। যখন এ ইজ ইকাল টু বি ইকাল টু সি এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন আমরা বলছি এটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। কিন্তু যখন এই অ্যাঙ্গেলের মধ্যে ব্যত্যয় ঘটছে, তখন কিন্তু আর সিম্পল কিউবিক থাকছে না, স্ট্রাকচারাল পরিবর্তন হচ্ছে। তাহলে এই জিনিসটা আসলে হলো কিভাবে? ত্রিমাত্রিক যে আমি বলছি, তাহলে এই যে একটা পিরিয়ডিসিটি রয়েছে, দেখো তুমি যদি এভাবে করো, এরকম হতে পারে। তাহলে সিম্পল কিউবিক, এদিকেও যতটুকু এদিকেও ততটুকু, এটা টু ডাইমেনশনাল কনসেপ্ট। কেমন? অল্টারনেটিভলি এখানে ধরো এখান থেকে এখানে যাচ্ছি আমরা, এটা লেটেস্ট পয়েন্ট গুলো এভাবে আমরা ড্র করেছি, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ব্যতিক্রমও কিন্তু হতে পারে। এরকম এরকমও কিন্তু হতে পারে। আবার এইটা এটা ডিফারেন্ট হতে পারে, অ্যাঙ্গেলটা আলাদা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে সব টু ডাইমেনশনাল লেটিস,
পয়েন্ট ডিস্ট্রিবিউশন। তাই টু ডাইমেনশনটা যে এসছে, দুটো ডাইমেনশন কি কি? একটা হচ্ছে এটা নাও, এটা নাও। তোমার ঘরের ফ্লোরটার কথা চিন্তা করো। এখন দুই দিকে দুই রকম ডিস্ট্রিবিউশন থাকতে পারে, দুই দিকে একই রকমও হতে পারে। আবার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনও দিকে একই রকম হতে পারে। যদি একই রকম হয় তাহলে কিউবিক। যদি কোনো দিকে কোনো ব্যত্যয় ঘটে তখন তাদের প্রত্যেকের মানে ইন্টারনাল অ্যাঙ্গেলের যে ইয়েটা, পরিমাণটা তার উপর ডিপেন্ড করে। তোমরা ব্রেভাইস লেডিস এবং তার প্রকারভেদ সম্পর্কে পড়েছো, এবং সেভেন ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে তোমরা পড়েছো, তোমাদের আইডিয়া আছে। কিন্তু একটা বিষয় যেটা সবার জন্য কমন ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য, সেটা হচ্ছে পিরিওডিসিটি। অর্থাৎ নিয়মটা যাই হোক না কেন, যেমন এমন যদি হয় তুমি বলেছো যে কথার কথা এই অ্যাঙ্গেলটা হয়তো আলফা বলেছো, এটাকে বিটা বলেছো, এটাকে গামা বলেছো, বলতেই পারো। এখন হতে পারে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা একটা স্ট্রাকচার তুমি পেয়েছো। আবার এ ইজ ইকুয়াল টু বি ইজ নট ইকুয়াল টু সি হতে পারে, আলফা ইজ ইকুয়াল টু বিটা হতে পারে, ইজ নট ইকুয়াল টু গামা হতে পারে, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা ইজ নট ইকুয়াল টু গামা হতে পারে, আলফা ইজ নট ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা হতে পারে। কত রকমের স্ট্রাকচার হতে পারে। সেখান থেকে আমরা অনেক ধরনের হেক্সাগোনাল, কোয়াড্রিহেড্রাল, তারপরে কিউবিক, সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক, ফেস সেন্টার, কত রকমের স্ট্রাকচার আমরা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে পড়েছি। সেটা যাই হোক না কেন, প্রত্যেকে কিন্তু পিরিওডিসিটি মেনটেন করেছে। সুতরাং আমরা যে কোনো ক্রিস্টাল স্ট্রাকচার বর্ণনা করার ক্ষেত্রে আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিন রকমের কনসেপ্টে আমরা যেতে পারি। তবে একমাত্রিকটা কাল্পনিক আমি এই জন্যই বলছি যে একটি মাত্র মাত্রা দিয়ে, একটি মাত্র ডিরেকশনের সজ্জা দিয়ে কোনো পদার্থের ক্রিস্টাল স্ট্রাকচার আসলে বোঝা যায়। আমার কথাটা কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? মানে আমি ঠিক কি বোঝাতে চাচ্ছিলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? যদিও এটা তোমার এখানকার প্রসঙ্গ নাই, এটা তোমার থার্ড ইয়ারের প্রসঙ্গ। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার একমাত্রিক দিয়ে তাহলে আমি আইডিয়াটা কিভাবে পাবো? অনেকগুলো বিষয়। দেখো, তোমার ক্রিস্টালটা সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড, ল্যাটিস কনস্ট্যান্ট, সোডিয়াম ক্লোরাইড, ল্যাটিস কনস্ট্যান্ট, সোডিয়াম ক্লোরাইড। এবার আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা কেমন। যখন আমি একমাত্রিক বিষয়টা আমি ক্লিয়ার বুঝতে পারবো, এর পরে রিপিটেশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, কেউ যদি এটা সিম্পল কিউবিক হয় এইভাবে হবে, যদি এটা অক্টোহেড্রাল হয় তাহলে কিরকম হবে। তারপরে এটা আইডিয়াটা কিন্তু ফার্স্ট স্টেপ। অর্থাৎ তিনটা ওয়ান ডাইমেনশন মিলেই তো থ্রি ডাইমেনশন, তাই না বাবা? তিনটা ওয়ান ডাইমেনশন মিলেই তো থ্রি ডাইমেনশন। সেজন্য আমরা প্রাথমিকভাবে ওয়ান ডাইমেনশনে চিন্তাটা করি, এবং ধরো সেই ডিরেকশনটা হচ্ছে এক্স। তাহলে আমি এক্স অক্ষ বরাবর, আমি এক্স অক্ষ বরাবর যদি একটা ওয়েভ ফাংশন বা ফর এক্সাম্পল এনার্জি ব্যান্ড অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে বুঝতে খুব একটা অসুবিধা আমার হচ্ছে না। যেমন দেখো, অসীম দৈর্ঘ্যের একমাত্রিক ক্রিস্টালের বেলায় দেখা যায় সুনির্দিষ্ট কতগুলো শক্তি পাল্লায় শক্তির বন্টন অবিচ্ছিন্ন হয়। কথাটার মানে কি? অসীম দৈর্ঘ্যের একটি একমাত্রিক ক্রিস্টালের বেলায় দেখা যায় সুনির্দিষ্ট কতগুলো শক্তি পাল্লায়
শক্তি পাল্লা মানে এনার্জি রেঞ্জ, শক্তির বন্টন অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস হয়। এই অনুচ্ছেদে আমরা সসীম দৈর্ঘ্য এল বিশিষ্ট ক্রিস্টাল বিবেচনা করব, অর্থাৎ আমরা ঠিক অসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে যাচ্ছি না, তার কেননা আমাদের এখানে একটা ক্যালকুলেশনের বিষয় রয়েছে যে একটা এনার্জি ব্যান্ডে আসলে কতগুলো ওয়েভ ফাংশন লাইকলি টু এক্সিস্ট, এই বিষয়টাকে এখানে আমরা তুলে ধরতে চাইছি। আর ওয়েভ নাম্বার তো আমরা জানি, ওয়েভ নাম্বার হচ্ছে তোমার কে অর্থাৎ টোয়াইস পাই বাই ল্যামডা। তাহলে আমরা একটু দেখি কিভাবে ক্যালকুলেশন করব। প্রথমে আমরা আসি যে পিরিয়ডিক যে লিমিটিং কন্ডিশন আমরা জানি সেটা হচ্ছে আফটার ওয়ান পিরিয়ড, আমরা যদি বলি যে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সসীম ক্রিস্টাল স্ট্রাকচার, তার মানে এক্সটা যদি ভেরিয়েবল হয় তাহলে আফটার এভরি এল দ্য ওয়েভ ফাংশন উইল বি দ্য সেম, যেটাকে আমরা বলছি পিরিয়ডিসিটি বা পিরিয়ডিক ফাংশন। আমরা এর আগে ব্লক ফাংশনও দেখেছি, এমনকি ক্রনিক পেনি মডেলের মধ্যেও এই বিষয়টার কনসেপ্ট আমরা আলোচনা করেছি। তাহলে যদি ব্লক অপেক্ষক হয়, আমরা জানি ব্লক ফাংশন ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে আমরা আলাদা করে নিয়েছিলাম। একটু দেখো, ভালো করে দেখো, না দেখার তো কিছু নাই। যেখান থেকে আমরা ক্রনিক পেনি মডেলটাও আমরা আলোচনা করেছি। ব্লক ফাংশন সাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে এক্স। আমি গত লেকচারও কারেকশন করে দিয়েছিলাম, এটা আই কে এক্স। তবে এক্স এর ভ্যালু এ অর্থাৎ ল্যাটিস কনস্ট্যান্টের সমান হলে ইট উইল গিভ ইউ কনস্ট্যান্ট ভ্যালু। ইট ওয়াজ এ প্রিন্টিং মিস্টেক, এটা লিখতে হবে আই কে এক্স। এবং এটা তুমিও বুঝতে পারবে যে psi x means e to the power plus minus I k x because psi is a function of x. So it's a mistake. Be careful. তাহলে periodicity of such wave function is like this. একটা লেটিস ধ্রুবক মানে লেটিস পয়েন্টটা এখানেও যা ছিল এখানেও তাই, মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে a। তাহলে এই বিন্দুতে ওয়েভ ফাংশনের যা নেচার ছিল ঠিক এক পিরিয়ড পর এই বিন্দুতে একই নেচার হবে, সেজন্য বলা হচ্ছে psi x plus a means psi x. This is the characteristics of block function. এবং সেটাকে আমরা ভেঙে এভাবে লিখেছি। ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে psi x is equal to e to the power I k x plus minus I k x, কোথায় গেল কোথায় গেল, প্লাস মাইনাস I k x প্লাস মাইনাস I k x। তাহলে psi x প্লাস a মানে e to the power প্লাস মাইনাস I k x প্লাস a। তাহলে প্লাস মাইনাস আই কে এক্স ইন্টু প্লাস মাইনাস আই কে এ। সো আমরা দুইটা ভাগে ভাগ করে এই পিরিয়ডিসিটিকে এইভাবে বোঝাতে পারি সাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে এক্স অ্যান্ড অ্যানাদার ফাংশন দ্যাট মিনস অ্যাজ এ প্রোডাক্ট অফ টু কম্পোনেন্ট অফ দ্য ওয়েভ ফাংশন, একটা এক্সপোনেনশিয়ালি ভ্যারিং আর একটা তোমাকে দিচ্ছে পিরিয়ডিক ভ্যালু, দুটোর গুণফলে আমি পাচ্ছি ওয়েভ ফাংশন সাই এক্স। সেটা হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে এক্স ই টু, আর হচ্ছে ইউ কে এক্স। তাহলে ইউ কে এক্স টার মধ্যে পিরিয়ডিক ক্যারেক্টার যদি থাকে ডেফিনেটলি দ্যাট উইল অবে দ্য ব্লক প্রিন্সিপাল, সেটা হচ্ছে ইউ কে এক্স ইজ ইকুয়াল টু ইউ কে এক্স প্লাস এ। এই হচ্ছে ব্লক ফাংশনের ক্যারেক্টার। তাহলে আমরা অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর সে তার আদি রূপ ধারণ করবে বা ফিরে পাবে। আর ওটা ব্যবহার করে আমরা ক্রনিক মেনি মডেলটাও ডিসকাস করেছি, এবং তার তার ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন অফ এনার্জি এবং তোমার কি বলে কি বলে ব্রিলউইন জোন অনুযায়ী তার নেচারের পরিবর্তন, সেটা নিয়েও আমরা গতদিন কথা বলেছি। এমনকি তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে ব্রিলউইন জোনটার সম্পর্কে তোমরা আর একটু
প্রিভিয়াস যে জিনিসটা পড়ে এসেছিলে থার্ড ইয়ারে সেটা আরেকবার একটু রিকল করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর এগুলো দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো, অ্যাকর্ডিং টু ব্লক থিওরাম আমরা এলটাকেই যদি ধরে নিই পিরিয়ড অফ দ্য ক্রিস্টাল, তাহলে ডেফিনেটলি ওখানে যেমন বলেছিলাম সাই এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু সাই এক্স, এখানে বলতে পারি সাই এক্স প্লাস এল ইকুয়াল টু সাই এক্স। তাহলে তরঙ্গ অপেক্ষক গুলোকে যদি আমরা ব্লক থিওরাম অনুযায়ী মাথার মধ্যে নিই, তাহলে সাই এক্স ইকুয়াল টু লিখেছিলাম ই টু দি পাওয়ার আই কে, আমরা এখানে প্লাস মাইনাস এর ঝামেলাটা বাদ দিয়ে ধরো শুধু পজিটিভ এটাই রাখলাম, ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে এক্স। তাহলে ডেফিনেটলি ই টু দি পাওয়ার সাই এক্স প্লাস এল মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস এল ইউ কে এক্স প্লাস এল অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন। আর ডান পাশে সাই এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে এক্স। জাস্ট এক্স এর জায়গাটাতে এক্স প্লাস এল দ্বারা রিপ্লেস করলে আমি এই টার্মটা পাচ্ছি। যেহেতু ইউ কে এক্স প্লাস এল মানে হচ্ছে ইউ কে এক্স, তাহলে ডেফিনেটলি ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস এল ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স। তাহলে এটা সমীকরণটা সমান হওয়ার কথা নয়। আর তা যদি হয়, তাহলে একটু লক্ষ্য করো, ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই কে এল is equal to e to the power I k x. But e to the power I k x can never be equal to 0. Or something that you can divide both sides with e to the power I k x. তাহলে আমরা পাই e to the power I k l is equal to 1. তো e to the power I k l is equal to 1 কখন হয়? তোমাদের মেইন ঝামেলা হতে পারে যে এখানে k is equal to twice pi n by l কি করে হলো স্যার? এইটা আমি একবার বুঝিয়ে দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। অপূর্ব, তো দেখো এখানে আমরা বললাম যে ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই কে এল, এটা হচ্ছে এটাকে ভাঙলাম কেমন, ইন্টু এই ই টু দি ইউ কে এক্স প্লাস এল মানে ইউ কে এক্স, তাহলে আমি এটাকে ইউ কে এক্স লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ইউ কে এক্স। যেহেতু অ্যাকর্ডিং টু ব্লক the definition of block function or character of block function uk x plus l মানে uk x, তার মানে চলে গেল, চলে গেল, থাকলো কি e to the power I k l is equal to 1। ভালো করে লক্ষ্য করো, e to the power I k l মানে কি? e to the power I k l মানে হচ্ছে cos k l plus I sin k l is equal to 1।
আই মানে কমপ্লেক্স নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, ডেফিনেটলি এই পার্টটা হবে জিরো। তাহলে এমন একটা ভ্যালু আমাকে সিলেক্ট করতে হবে যে কারণে এটা কমপ্লাই করে। তাহলে সেটা কি করে সম্ভব? ওয়ান থাকতে হবে। তাহলে ওয়ান থাকলে যেটা হতে পারে কস এন পাই প্লাস আই সাইন এন পাই। দেখো, সাইন এন পাই এর মান জিরো, কস এন পাই এর মান ওয়ান। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা করি, আলটিমেটলি অর কস কে এল ইজ ইকুয়াল টু কস এন পাই। সুতরাং কে এল ইজ ইকুয়াল টু এন পাই, অর কে ইজ ইকুয়াল টু এন পাই বাই। ক্লিয়ার? জি স্যার। ক্যালকুলেশনটা ওখানে করেনি তো, এই জন্য একটু কঠিন মনে হতে পারে। মাথায় রেখে আমি ক্যালকুলেশনটা করে দিলাম। তাহলে মানে এই তো এরকম ইনস্ট্যান্ট জিনিসগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আর না না, আমি এখানে একটা ভুল করে ফেলেছি। সরি সরি। কজ, কজ 180 ডিগ্রির মান তো -1। না না, এটা টুয়াইস এন পাই হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টু এক মিনিট। 2n পাই হয়েছে ওটা। এক মিনিট, আমি ওখানে লিখতে ভুল করেছি। বললাম তো, সাথে সাথে বলেছি আমি, আমি ভুল করেছি। অর্থাৎ কজ, কজ কে এল প্লাস আই সাইন কে এল ইজ ইকুয়াল টু ওয়ান। তার মানে হচ্ছে কস টুয়াইস এন পাই প্লাস আই সাইন টুয়াইস এন পাই। তাহলে এটা অলওয়েজ ওয়ান, প্লাস ওয়ান, এটা অলওয়েজ জিরো। তাহলে অর কস কে এল ইজ ইকুয়াল টু কস টুয়াইস এন পাই। সুতরাং কে এল ইজ ইকুয়াল টু টুয়াইস এন পাই, অর কে ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এন ডিভাইডেড বাই এন পাই ইজ ডিভাইডেড বাই এল। আমি ওই জিনিসটা মিস্টেক করে গেছি, কারণ এন পাই হলে এটা প্লাস মাইনাস ওয়ান হতে পারে। ক্লিয়ার? এখন এন এর মান, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ক্রিস্টালটা তো একটা, মানে তুমি যদি যে কোনো একটা জায়গা থেকে মূলবিন্দু বিবেচনা করো মাঝখানে, তাহলে এটা বাঁ দিকেও যেতে পারে, ডান দিকেও। তো ডান দিকটাকে যদি আমি ধনাত্মক অর্ডার ধরি, বাঁ দিকটা ঋণাত্মক ধরতেই পারি। আর সেই জন্যই এই যে নাম্বারটা বলছি আমরা এন, এটাকে আমরা প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি এভাবে আমরা ডিস্ট্রিবিউট করলাম। সো এর ভ্যালু হতে পারে প্লাস মাইনাস টুয়াইস পাই এল, পাই বাই এল, প্লাস মাইনাস ফোর পাই বাই এল। এবার আমরা আসল প্রসঙ্গে আসি, আসলে আমরা কি জন্য এই আলোচনাটা করলাম। সেটা হচ্ছে, ধরো একটা ওয়েব নাম্বারের স্মল ভেরিয়েশন ডি কে, কে প্লাস ডি কে বলি না আমরা, এরকম একটা পাল্লার ব্যবধানের মধ্যে যদি সম্ভাব্য তরঙ্গ অপেক্ষকের সংখ্যা হয় ডি এন, ডি এন, তাহলে ডি কে ইজ ইকুয়াল টু, ডি এন ইজ ইকুয়াল টু এল বাই টুয়াইস পাই ডি কে বলতে পারি। কোত্থেকে বলতে পারি? আমরা ওই কারণে তো এতক্ষণ ধরে কষ্ট করে এটা করলাম। এখানে তাকাও, এন ইজ ইকুয়াল টু এল বাই টুয়াইস পাই কে। তাহলে ডি এন ইজ ইকুয়াল টু এল বাই টুয়াইস পাই ডি কে, এল বাই টুয়াইস পাই ডি কে। প্রথম ব্রিলুইন জোন বিবেচনা করলে কে এর সর্বোচ্চ মান হয় পাই বাই এ। অর্থাৎ আমরা প্লাস মাইনাস পাই বাই এ বলি, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু যদি বিবেচনা করি সেটা পাই বাই। যখন এ হচ্ছে প্রাথমিক বা প্রিমিটিভ কোষের দৈর্ঘ্য, যেটাকে আমরা লেডিস কনস্ট্যান্ট ওখানে আলোচনা করে এসেছি। তাহলে এল দৈর্ঘ্য বিশিষ্ট ক্রিস্টালে প্রাথমিক কোষের সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, বা প্রিমিটিভ সেলের সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, অর্থাৎ
এন সংখ্যক প্রাথমিক কোষ মিলে যদি আমার এই ক্রিস্টালটা গঠন করে থাকে, যে এল দৈর্ঘ্য আমি বলেছি, এই এল দৈর্ঘ্যের মধ্যে যদি এন সংখ্যক প্রিমিটিভ সেল থাকে, তাহলে প্রিমিটিভ সেলের দৈর্ঘ্য বা প্রিমিটিভ সেলের যে ল্যাটিস কনস্ট্যান্ট আমি ডিফাইন করেছি এ দিয়ে, তার পরিমাণ হচ্ছে এল বাই এন। কাজেই ওই স্ট্রাকচারের ক্ষেত্রে ফার্স্ট ব্রিলুইন জোনের হিসাবটা দাঁড়াচ্ছে এরকম, যেহেতু আমরা জানি যে ফার্স্ট ব্রিলুইন জোনে পাই বাই এ হয়, আর এর ভ্যালু হচ্ছে এল বাই এন, তাহলে কে এর ভ্যালু দাঁড়াচ্ছে এন পাই বাই এল। সুতরাং এন বাই এল অবস্থানে আমরা যদি একটু সামনের দিকে যাই, এই সমীকরণ অনুযায়ী যদি বিবেচনা করি, তাহলে একটা একটা করে ছেদন ঘটে, অর্থাৎ কাট হয় আফটার এন বাই এন। তাহলে প্রথম ব্রিলুইন জোনে এর অনুমোদিত মান সংখ্যা হয় ক্যাপিটাল এন। সুতরাং কোন শক্তি ব্যান্ডের সম্ভাব্য স্টেটের মোট সংখ্যা প্রাথমিক একক কোষের সংখ্যা সমান, এবং তা হলো এন। কথাটা খেয়াল করতে হবে। দ্যাট মিনস যে কোনো শক্তি ব্যান্ডে সম্ভাব্য স্টেট মানে এনার্জি স্টেটের সংখ্যা হচ্ছে তার নাম্বার অফ প্রিমিটিভ সেল সংখ্যার সমান। উপরন্তু যেহেতু প্রতিটি স্টেটে সর্বাধিক দুটি ইলেকট্রন ধারণ করতে পারে, এটা হচ্ছে এনার্জি স্টেটের, অর্থাৎ সাব অরবিটালের যে কনসেপ্টটা ছিল মনে করে দেখো, তাই প্রতি ব্যান্ডে সর্বোচ্চ 2n সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। এই ফলাফল পরিবাহী অন্তরক এবং অর্ধপরিবাহী পার্থক্য নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন তুমি, আমরা এর পরে পড়বো এটা অবশ্য, যে যদি পরিবাহী হয় তাহলে তার পরিবহন ব্যান্ড বা ব্যালেন্স ব্যান্ডের পরবর্তীতে তার পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য যে নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা পরিবহন ব্যান্ড, যেটা কন্ডাকশন ব্যান্ড বলছে, এটা একদম ফুললি ইয়ে থাকবে, হোয়াইট থাকবে। যদি ইয়ে হয় তোমার ইনসুলেটর হয়, তাহলে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন একদম এমটি থাকবে। আর যদি সেমি কন্ডাক্টর হয় তখন সেটা পার্শিয়ালি ফিল থাকবে। তো এই কথাটা এখনই বললে হয়তো তোমার জন্য একদম পরিষ্কারভাবে বোঝাটা কষ্ট হয়ে যেতে পারে, বাট সেই জন্য আমি অতটা ইয়ে করে বলছিও না। কিন্তু কনসেপ্টটা মাথায় রেখো, আমরা যখন এর পরে টপিক গুলো পড়বো তখন কিন্তু এটা কাজে আসবে। কেমন? এই ছিল, আমি এই জন্য বলেছি যে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা টপিক, কিন্তু দেখো বেশ অনেক সময় লাগলো কিন্তু বোঝার জন্য। তোমাদের কি মাথায় ঢুকেছে সবার? বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার, বুঝতে স্যার। পারছি। হ্যাঁ স্যার। এখানে ছোট ছোট আরো দু একটা ডিসকাশন রয়েছে, আমি একটু আলোচনা করতে চাচ্ছি। ইলেকট্রনের বেগ, ভেলোসিটি অফ ইলেকট্রন, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তোমরা গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি পড়েছো বোধ হয়, বা পার্টিকেল ভেলোসিটি অ্যান্ড ওয়েভ ভেলোসিটি এরকম পড়েছো বিভিন্ন নাম। আমরা এই যে বলি যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ডি ব্রগলিস হাইপোথিসিস, তো এই বিষয়গুলো পড়ার সময় কিন্তু আমরা ডেফিনেটলি ডিসকাস করেছি যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ক্ষেত্রে পার্টিকেলটাকে যে ওয়েভ আকারে আমরা এক্সপ্লেইন করি বা বলা যায় ডিসক্রাইব করি বা দেখতে পাই, সেটা কিন্তু কোনো সিঙ্গেল ওয়েভ লেংথের বা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির একটা লিনিয়ার বা একদম সিম্পল ওয়েভ নয়। এটা হচ্ছে কম্পোজিশন অফ ডিফারেন্ট ওয়েভস, বাট অ্যাজ এ রেজাল্ট দে উইল ফর্ম অ্যান এনার্জি প্যাকেট, বা দে উইল অ্যাক্ট লাইক এনার্জি প্যাকেট, যেটাকে আমরা ওয়েভ প্যাকেট বলি।
সবাই মিলে, সবাই সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অ্যাক্ট করে, তখন আমরা ওই প্লাঙ্কের সূত্র অনুযায়ী পাই যে ইজ ইকুয়াল টু এইচ নিউ, তাহলে আমরা এই পার্টিকুলার এনার্জি ওয়েভ নেচার থেকে এনার্জিটা আমরা পেয়ে যাই। কিন্তু সত্যিকার অর্থে দ্যাট পার্টিকেল উইল অ্যাক্ট লাইক a wave packet, not a single wave. আমি একটু বুঝাই, সিঙ্গেল ওয়েভ আর ওয়েভ প্যাকেটের কনসেপচুয়াল তফাৎটা কি। এটা না বুঝলে তুমি আসলে হয়তো রিচ করতে পারছো না। সিঙ্গেল ওয়েভ মানে হচ্ছে ধরো, আর যখন একগুচ্ছ ওয়েভ পরস্পর সুপার ইম্পোজ করে, সবাই মিলে তখন সার্টেন এনার্জি রেঞ্জে তারা একটা প্যাকেট আচরণ করে। এইটাকে আমরা রেজাল্টেন্ট মিলে তখন আবার একটা সিঙ্গেলের মতো আচরণ করে, বাট ইটস কম্পোজড অফ সেভারেল সুপারপজিশন অফ সেভারেল ওয়েভস অফ সেভারেল এনার্জিস। সবার সুপারপজিশনে তারা একটা রেজাল্টেন্ট ওয়েভের মতো আচরণ করে। তখন এইটাকেই আমরা, এটা কিন্তু ডিসক্রিট, কনসেপচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যালি দে আর ডিসক্রিট। তাহলে এই অ্যাজ এ হোল তুমি ওয়েভটা কনসিডার করছো, অ্যান্ড দে আর ডিসক্রিট। যখন এই প্যাকেট আকারে তার নির্গত হয়, তখন এই অ্যাজ এ হোল আমরা একটা কম্পাঙ্ক বা একটা ওয়েভলেংথ ডিফাইন করি, এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা বলি যে ই ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ ফর এক্সাম্পল ইফ ইটস এ ফোটন, তাহলে ফোটন উইল হ্যাভ দিস। যখন তুমি ইলেকট্রনকে বলছো, ইলেকট্রনের ওয়েভ নেচার নিয়ে কথা বলছো, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও আমরা লুইস ডি ব্রগলির যে হাইপোথিসিস, সেখান থেকে আমরা জানি যে পার্টিকেল অ্যাক্টস আর বিহেভস লাইক এ ওয়েভ। এবং ইলেকট্রনের যে এটা ক্যারেক্টারটা আছে, সেটা আমরা ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট থেকে ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা প্রমাণ করেছি। কেমন? ইলেকট্রন রিফ্লেকশন, তারপরে নিউট্রন রিফ্লেকশন, ইলেকট্রন ইন্টারফারেন্স অফ ইলেকট্রন, আমরা এগুলো কিন্তু পরীক্ষা করে প্রমাণ করেছি। ইভেন ডিফ্রেকশনও আমরা দেখেছি। তো এই ক্যারেক্টারটা তো এর ছাড়া হয় না। বাট একবারও মাথার মধ্যে ওই গুবলেট পাকিয়ে ফেলো না যে তুমি ল্যাবরেটরিতে দুই, একটা ধরো একটা সুতার দুই প্রান্ত বেঁধে মাঝখানে টান দিচ্ছ, ওয়েভ তৈরি হচ্ছে। ওই ওয়েভ আর পার্টিকেলকে আমরা যে ওয়েভ বলছি, এটা এক জিনিস নয়, খুব মাথায় রাখতে হবে। তা- তাহলে কি দাঁড়াবো? তাহলে ইলেকট্রনের ওয়েভটাকে তুমি যদি একটা সিঙ্গেল ওয়েভ বলো, দ্যাট ইজ নট রাইট। সেটা একটা গুচ্ছ বেগে গতিশীল, এই জন্য আমরা বলছি গ্রুপ ভেলোসিটি। তাহলে অ্যাকচুয়ালি তরঙ্গ ভেক্টর কে দ্বারা বর্ণিত ইলেকট্রনের বেগ বিবেচনা করি, কণা তরঙ্গ তত্ত্ব অনুসারে ভি বেগে গতিশীল কণা ভিজি গুচ্ছ বেগে গতিশীল তরঙ্গ গুচ্ছের সমতুল্য। ক্লিয়ার?
আমার এই পিছনের ব্যাখ্যাগুলো কেন দরকার ছিল মাথায় ঢুকেছে? जी सर। একটা তরঙ্গের বেগ যখন আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা বা নিউ ল্যামডা, রাইট? গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে আমরা বলছি স্মল ভেরিয়েশন অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি উইথ রেসপেক্ট টু স্মল ভেরিয়েশন অফ ওয়েভ নাম্বার। কারণ ওটা অনেকগুলো তরঙ্গের একটা গুচ্ছ আকারে যাচ্ছে। আচ্ছা, এটা আমি একটু ডিফাইন করে দিয়ে আসি তোমাদের, নাহলে কারণ আসলে এগুলো থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ছিল। গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি, কিন্তু আমি তো জানি না তোমরা কি কতটুকু পড়েছো। কিন্তু এই মৌলিক জায়গাগুলো, এই প্রাথমিক ফিজিক্সটাই যদি ক্লিয়ার না থাকে, তাহলে সারা জীবন একটা ভাষা ভাষা জায়গাতে থাকবে। দেখো, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা বা নিউ ল্যামডাও বলতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে নর্মালি একটা ওয়েভের ভেলোসিটিকে আমরা এইভাবে, পার্টিকেল ভেলোসিটিটা আলাদা আরেক। ওয়েভ যায় হচ্ছে এই দিকে, আর পার্টিকেল ভাইব্রেট করে ওই দিকে। এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে। আচ্ছা, লঙ্গিচুডিনালে একই দিকে হতে পারে, সেটা সমস্যা না, কিন্তু কনসেপ্ট হচ্ছে এই যে পার্টিকেল ভাইব্রেশন এবং ওয়েভের প্রপাগেশন এক জিনিস নয়। তাহলে একটা ওয়েভ একটা কনস্ট্যান্ট মোডে চলবে, ঠিক আছে? তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? ধরো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা যদি হয়, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ। সুতরাং এফ ইজ ইকুয়াল টু ওমেগা বাই টোয়াইস পাই, হ্যাঁ এরকম একটা হতে পারে। তাহলে ওমেগা বাই টোয়াইস পাই ইন্টু ল্যামডা। এখন কে ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা। সুতরাং ল্যামডা বাই টোয়াইস পাই মানে হচ্ছে 1/k, তার মানে ওমেগা বাই কে। দ্যাট মিনস in writing v is equal to f lambda and v is equal to omega by k, same thing. এটা ক্লিয়ার হলো তো? জি স্যার। যখন এটা গ্রুপ ভেলোসিটি হচ্ছে, অর্থাৎ একগুচ্ছ ওয়েভের ক্ষেত্রে, তখন পার্টিকুলার একটা ওয়েভের প্রিন্সিপাল অনুযায়ী আমরা এটা, একটা ওয়েভের নেচার অনুযায়ী আমরা এটাকে ক্যালিব্রেট করতে পারছি না। তখন ভিজি যখন আমরা বলছি ফর এ পার্টিকুলার ওয়েভ আর ওয়েভ প্যাকেট, তখন ওমেগা বাই কে না বলে আমরা বলছি স্মল চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই স্মল চেঞ্জ ইন ওয়েভ ভেক্টর। তাহলে আমরা বেসিক ডেফিনিশনটা ঠিক রেখেছি, বাট এখানে বসিয়েছিলাম একটা পার্টিকুলার ভ্যালু, আর এখানে আমরা বলছি প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হচ্ছে। কারণ কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি এই তরঙ্গের ক্ষেত্রে, এই তরঙ্গের ক্ষেত্রে ওয়েভলেংথ, এই তরঙ্গের ক্ষেত্রে ভেরিয়েশন, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। এখান থেকে এখানকার দূরত্ব যায়, এখান থেকে এখানকার দূরত্ব তাই। কিন্তু যখন তুমি ওয়েব প্যাকেটের কথা বলছো, ভালো করে খেয়াল করো, ওয়েব প্যাকেট, তখন কিন্তু বিষয়টা এই রকম। So there is a possibility of getting variation in wavelength and wave number at each and every point. So in such respect or aspect, you can write omega by k. Rather, you should write d omega by dk.
That means the variation at each and every point you are considering. সেই জন্য এটাকে ইটস এ গ্রুপ অফ ওয়েভ, আর এই জন্য এই ওয়েভটা প্রপিগেটেড হচ্ছে ভিজি ভেলোসিটিতে, নট ভিতে। তাহলে when you are talking about the wave motion or wave nature of an electron, actually you are talking about the group of waves that is composed of several waves of several frequencies or wavelength, but altogether they are acting just like a wave packet with a particular frequency, এবং সেটাই আমরা বলছি motion of the electron. Clear? মাথায় ঢুকলো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এতগুলো ছেলে মেয়ে কেউ কথা বলে না, অদ্ভুত। জি স্যার বলছি স্যার। ইশতিয়াক মাহমুদ, ইশতিয়াক আহমেদ। জি স্যার, আমি বোঝার চেষ্টা করছি যতদূর বোঝা যায়। আমি তো মাঝে কিছুদিন ছিলাম না, যার ফলে মানে একটু অসুবিধা না, হচ্ছে আর কি। মাঝে না থাকার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে এখন প্রথমটা তোমার তো খুব ভালো বুঝতে পেরেছি। ওয়েভ অ্যান্ড তারপরে গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, এই জিনিসগুলো সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট দরকার। যাই হোক, এইটুকু মাথায় রাখো যে একটা পার্টিকেলকে আমরা যখন বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তখন এ সিঙ্গেল পার্টিকেল ক্যান নেভার অ্যাক্ট লাইক এ সিঙ্গেল ওয়েভ, রাদার ইট অ্যাক্টস লাইক এ কম্পোজিশন অফ a group of waves. সেজন্য আমরা in quantum mechanics, when we talk about the motion of a particle in wave nature, we actually don't talk about a single wave. Rather, we talk about a composition of different waves as a wave packet. সেজন্য এটাকে গ্রুপ ভেলোসিটি বলা হয়, দ্যাট মিনস গ্রুপ অফ ওয়েভস। এই জন্য আমরা লিখেছি ভি ইজ ইকুয়াল টু ভিজি। ভি ইকুয়াল টু হওয়ার কথা ছিল ওমেগা বাই কে, when we confirm that a particular wave with a particular frequency or particular wavelength propagating with a particular velocity. But when we're not confirmed about the wavelength, number of wavelengths included with this packet or within this packet, or the number of waves, the nature of the waves, or number of waves, number of wavelengths composed in this packet, then we call it as group of waves or group velocity. তার মানে যখন তার একটা প্যাকেট আকারে কম্পোজড অবস্থায় এই আচরণটা করছে, বাট অ্যাজ এ রেজাল্ট দে আর গিভিং মি এ রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি, রেজাল্টেন্ট ওয়েভলেংথ। যেমন আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী যেমন করে থাকি না, ইন্টারফারেন্স বা স্থির তরঙ্গ ইত্যাদিতে আমার সুপারপজিশন প্রিন্সিপাল থেকে আমরা পেয়ে থাকি। তো when we are analyzing the formation of stationary waves, অথবা we're talking about interference of waves, তখন কিন্তু আমরা সুপারপজিশন প্রিন্সিপাল ব্যবহার করছি। আর এখানে একটা বা দুইটা না, আমরা we don't know how many waves are there within this packet. That's why we're calling it as group. So velocity of electron means velocity of the group of waves. যেটা আমি জানি না যেখানে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্য কতগুলো ওয়েভ এখানে কম্পোস্ট অবস্থায় আছে, আর তাই আমরা বলছি ভি ইজ ইকুয়াল টু ভিজি, অর্থাৎ ডি ওমেগা বাই ডিটি, আর ডি ওমেগা বাই ডি কে, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল ওমেগা বাই কে। কিন্তু আমরা এখন পার্টিকুলার, আমরা কখন ডিফারেন্সিয়াল ভেরিয়েশনে যাই, যখন প্রতি মুহূর্তে একটা ফাংশন পরিবর্তন হয়, তখনই তো আমরা ডিফারেন্সিয়াল ভেরিয়েশনে যাই, তাই না? নর্মালি তুমি চিন্তা করে দেখো না, যে তুমি যখন নিউটনিয়ান মেকানিক্স এর মধ্যে তুমি যখন কোনো পার্টিকুলার ওয়েভ, পার্টিকুলার ভেলোসিটি ক্যালকুলেট করেছো, তুমি লিখেছো যে if the particle moves with constant velocity, we get displacement divided by time is equal to velocity. That means the particle is moving in a particular direction or in a particular direction with a particular speed or velocity. So the total displacement divided total time is equal to the velocity of the particle. Very simple. But when the particle is moving with varying direction and varying speed, you are not sure actually at which point what will be the value of the velocity or the direction of the velocity of the particle. In that respect, you have just calculated or you have applied the method of calculus
That means differential calculus. So differentiation means the variation, counting variation at each and every point. When function is varying each and every point with respect to the independent variable, then uh, you can go for finding the arithmetic, or you can go for rely on the arithmetic average. Rather, you should go for finding the variation rate at each and every point, and that is called the differentiation. Understand? বুঝতে পেরেছো আমার কথা সবগুলা? আমার জি স্যার। কথাগুলো বুঝতে? হ্যাঁ। আর এখানে এই অনেক বৃষ্টি হচ্ছে তো ভালো করে বুঝিনি আসলে। আচ্ছা, রেকর্ড থাকবে, সমস্যা নেই। তার মানে যখন আমরা নিশ্চিত নই যে একটা ফাংশন একই রেটে ভেরিয়েশন হচ্ছে কি না, আই এম নট শিওর, তখন আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশনের আশ্রয় নিয়ে দেখবো, এটাই বলছে। এবার এখান থেকে একটু আসো, ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা, আমরা জানি এটা অ্যাকর্ডিং টু প্লাঙ্কস থিওরেম। তাহলে একটু যদি তুমি খেয়াল করো, একটু ডিফারেন্সিয়েট করো, করে এর সাথে মিলাও, তাহলে আমরা পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু 1/h কাট ডি ই বাই ই কে। এখন ফ্রি ইলেকট্রনের জন্য আমরা জানি পি স্কোয়ার বাই টোয়াইস এম, অর্থাৎ এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টোয়াইস এম। সো উই ক্যান রাইট ভি ইজ ইকুয়াল টু এইচ কাট কে বাই এম। এইচ কাট কে মানে হচ্ছে মোমেন্টাম, সো ভি ইজ ইকুয়াল টু মোমেন্টাম বাই এম। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু এম ভি। আমরা কিন্তু আগের জায়গাতে ফিরে এসেছি, কিন্তু আমরা ক্লাসিক্যাল ফিজিক্সের মানে নিউটনিয়ান ল অনুযায়ী আমরা নিউটনিয়ান লতে আমরা পৌঁছেছি, কিন্তু মাধ্যমটা ছিল একটু ডিফারেন্ট, এবং সেটা ছিল কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে? এটাই অ্যাকচুয়ালি ইলেকট্রনের, মুক্ত ইলেকট্রনের বেগের রাশিমালা, এবং ডেফিনেটলি সেটা আমরা দেখতে পাচ্ছি ওই ভেক্টর কে এর সমানুপাতিক। সো ইলেকট্রন ক্যান exhibit both the two natures, particle and wave. এইবার আসলে কার্যকর ভর, ইফেক্টিভ মাস টার্ম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ধরো যে ইলেকট্রনের বেগ ভি এবং এর উপরে প্রযুক্ত একটা ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, অর্থাৎ ক্রিয়াকাল যদি ডিটি হয়, তাহলে ইলেকট্রনের শক্তি বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে কি? ইনক্রিজ ইন এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মিনস ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স মিনস চার্জ ইন্টু ফিল্ড ইন্টু ডিস্টেন্স ডিএক্স। আবার if the electron moves with a velocity v in time dt, if it travels a distance of dx, then dx is equal to v dt. So in place of dx we can write v dt. এবার মানটা বসিয়ে দাও। এখন e h e e e means charge, e মানে electric field, h cut, v means del de by dk into 1 by h, 1 by h into de by dk, মানটা বসিয়ে দাও, into dt। তাহলে ডি ইজ ইকুয়াল টু ডেল ই বাই ডেল কে ইন্টু ডি কে যদি বসাই, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এটা যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু ই এ ই বাই এইচ কাট, অর্থাৎ এইচ কাট ডি কে বাই ডিটি ইজ ইকুয়াল টু ই, হুইচ ইজ ইকুয়াল টু এফ, and f is equal to dp by dt, অর্থাৎ rate of change of momentum। এই পিটা ছোট হাতের পি হবে, আদারওয়াইজ you can get confused yourself with pressure. In pressure, in representing pressure, we always use capital P. So, pressure. এটা হচ্ছে momentum. So, you should write a small p. এটা তোমার জন্য সেম। এখানে বলা হয়, তাহলে এত থেকে দেখা যায় যে ক্রিস্টাল ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। তো এটা তো নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি। তাহলে ইলেকট্রনের বেগ পেয়েছিলাম বি ইজ ইকুয়াল টু 1/h কাট এত। সো ত্বরণ হবে কি ডিভি বাই ডিটি, করলে এটাকে করলে আসবে এই রাশি। তাহলে এই সমীকরণটার দিকে একটু তাকাও, ডিকে বাই ডিটি ইকুয়াল টু ই বাই এইচ, অর্থাৎ এফ বাই এইচ। তাহলে তা যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই ইজ ইকুয়াল টু আমরা গিয়ে দাঁড়াচ্ছি এরকম একটা জায়গা, তো ওটার সাথে তুলনা করলে এই রাশিটা আমরা পাচ্ছি।
এম ভরের একটি মুক্ত ইলেকট্রনের ত্বরণ হলো, আমরা জানি যে এম ভরের একটি মুক্ত ইলেকট্রনকে যদি আমরা ই তড়িৎ ক্ষেত্রে অ্যাক্সিলারেট করি, তাহলে তার উপর ক্রিয়াশীল বল হয় ই, আর তার ভর যদি এম হয়, তাহলে ত্বরণের পরিমাণ হবে বল বাই ভর। এই দুটো ইকুয়েশনকে যদি অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করি, এইটা এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে একটা ঝামেলা দেখতে পাচ্ছি আমরা। সেটা হলো ই বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে এত, কিন্তু এখানে ই বাই এইচ কার্ড স্কোয়ার ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার একটু কম্পেয়ার করে তুমি জাস্ট এমটাকে যদি আলাদা করে ফেলো, তাহলে এই এমটা অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য রেস্ট মাস অফ দ্য ইলেকট্রন, রাদার it's giving us a different quantity under the influence of electric field and when the electron is in motion or accelerated by the application of electric field. তাহলে এই দুটো সমীকরণকে তুলনা করলে আমি লিখতে পারি ই বাই এম ইজ ইকুয়াল টু দিস। সুতরাং এম ইজ ইকুয়াল টু চলে গেল, থাকলো এইচ কার্ড স্কোয়ার উপরে চলে আসছে ইন্টু দিস। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় কার্যকর ভর, বা এটাকে বলা হয় ইফেক্টিভ মাস অফ দ্য ইলেকট্রন। এ পর্যন্তই হয়তো তোমাদের ইয়ে করতে পারে। আর এরপরে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে যে তোমার এই ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ারের ভেরিয়েশনটাকে দেখিয়ে কিভাবে দেখলে বুঝতে পারবো। তাহলে নেক্সট ক্লাসটা আমরা শুরু করব এখান থেকে, হোলের ধারণা। এনার্জি ব্যান্ডের মধ্যে আমরা তো এতক্ষণ ইলেকট্রন নিয়ে কথা বললাম, বাট ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রন একটা জায়গাতে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু নাই, ওই জায়গাটাও কিন্তু একটা পার্টিকেলের মতো আচরণ করতে পারে। এই কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাস। ওকে, তার আগ পর্যন্ত তোমরা একটু ভালো করে পিডিএফটা দেওয়া আছে, আমার কথাগুলো মাথায় রেখে তোমরা একটু সেলফ অ্যানালিসিসটা করো, এটা খুব জরুরি। তো ঠিক আছে, ইস্তিয়াক, আবু জাফর, প্রভাস, নুজহাত, সাথী যারা আছো এখনো পর্যন্ত, শুভরাত্রি। তাহলে আগামী কালের বিষয়টা আমি কনফার্ম করতে পারছি না। ইফ আই ক্যান রিটার্ন আর্লিয়ার, দ্যাট ইজ বিফোর দ্য শিডিউল, I will let you know whether I am going to take the class or not. Otherwise, Monday, day after tomorrow. Okay? ওকে স্যার। জি স্যার। কিছু বলবে? আর কারো কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাস জিজ্ঞেস করো, আগে একটু ভালো করে নিজে পড়াশোনা করো, কারণ কনসেপ্ট গুলো আসলে অনেক ক্রিটিক্যাল। তো এটা আমরা যতই বলি মুখে, এটা রিড আউট করে একটা মানে এখান থেকে জাস্ট ফিজিক্সটাকে এক্সট্রাক্ট করে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইমাজিনেশনের মধ্যে নিয়ে উপলব্ধি করা, এটা এত সহজ কাজ না বাবা। তোমরা ছোট মানুষ, মানে ছোট মানুষ বলতে আমি বোঝাচ্ছি উইথ রেসপেক্ট টু দ্য কন্টেন্টস ইউ আর হ্যাভিং ইন ইউর সিলেবাস। সেক্ষেত্রে তোমার অ্যানালিটিক্যাল ব্রেনের বয়স তত বেশি হয়নি, তাই না? তোমার তো ডিপ থিঙ্কিং এর মতো সেই জায়গাটাও তোমার এখনো তৈরি হয়নি। So in that respect, you need a guide. I'm trying to give you the guideline. Following my guideline and the information or the analysis I'm giving to you, keeping it in your mind or following that properly. Just try to go through the book and try to read out the contents or information. তারপরে যদি কোনো প্রবলেম থাকে, I will be there to answer your question as per my ability. Okay? জি স্যার। শুভরাত্রি,
সবাই ভালো থেকো, সবার কল্যাণ হোক।